স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের সাথে আছি সিদ্রা, সঙ্গে আছি মাসুম রাব্বি। আমরা দুজন অতিথি নিয়ে ফিরেছি। দর্শক, সকালের বাংলাদেশে আমরা তারুণ্যের জয়গানের কথা বলি, আমরা কিশোর কিশোরীদের জয়গানের কথা বলি। আজ আমাদের সাথে এমন একজন কিশোর রয়েছেন যার সাফল্য গাথায় আমরা বলবো, পাশাপাশি তার স্কুল শিক্ষকও আমাদের সাথে রয়েছেন। দর্শক, আমাদের সাথে রয়েছেন অতিথি হিসেবে আজ মোহাম্মদ আমিনুল ইসলাম, আইসিটি শিক্ষক, লাবিব শাহরিয়ার, আন্তর্জাতিক অলিম্পিয়াড পদকজয়ী। লাবিব, শুভ সকাল। শুভ সকাল। আপনাকেও শুভ সকাল। শুভ সকাল। লাবিবকে দিয়ে একটু শুরু করতে চাই। খুব কম বয়সে 14 বছর বয়স, একটু আগেই শুনছিলাম আপনার কাছ থেকে যে স্বর্ণপদক এবং ব্রোঞ্জ পদক জয় করেছেন আপনি। ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্রোঞ্জ পদক এবং এশিয়া প্যাসিফিক অলিম্পিয়াড ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে স্বর্ণপদক জয় করেছেন। কিভাবে এই যাত্রাটা শুরু হলো? ওকে, সো আমি যদি একদম শুরু থেকে বলি, আমি যখন প্রথম ক্লাস 6-এ পড়তাম তখন আমি দেখলাম যে আমাদের যে আইসিটি ল্যাবটা, ওটা ছিল আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বেস্ট আইসিটি ল্যাব এবং আমাদের ডিভিশনের মধ্যে সেকেন্ড বেস্ট, অ্যান্ড দ্যাট রিয়েলি মেড মি লাইক ভেরি ইন্টারেস্টেড ইন আইসিটি। দেন দের ওয়াজ এ সিকোয়েন্স অফ ভেরি লাকি থিংস যেটা আমাকে আরও ইন্টারেস্টেড করে তোলে। সেটা হচ্ছিল যে আমাদের কুমিল্লাতে একজন ডিসি স্যার ছিলেন, যিনি আমাদের পুরো ডিস্ট্রিক্টের মধ্যে কিছু রোবোটিক্সের ব্যাপারে কিছু কোর্স চালু করেন। অ্যান্ড লাকিলি আমার উপজেলার কোর্সের ট্রেনার ছিল আমার বাবা নিজেই, অ্যান্ড আমি আমার বাবার সাথে যেতাম। কোর্সটার মধ্যে আমি কোনো অফিসিয়াল পার্টিসিপেন্ট ছিলাম না, অ্যান্ড ওখান থেকে আমি মূলত রোবোটিক্স এবং প্রোগ্রামিংয়ের যাত্রাটা শুরু করি ক্লাস 6 থেকেই। অ্যান্ড দেন কেম ক্লাস 7 2023। সেখানে সেপ্টেম্বর মাসের মধ্যে আমাদের স্কুলের মধ্যে একটা প্রমোশনাল ইভেন্ট হয়, বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে। অ্যান্ড তখন থেকে অলিম্পিয়াড কী জিনিস আমি ওটা জানতে পারি, অ্যান্ড তখনই আমি একদম কোনো প্রিপারেশন ছাড়াই বাংলাদেশ রোবট অলিম্পিয়াড দিই, অ্যান্ড ওটার মধ্যে আমি সারপ্রাইজিংলি সিলভার মেডেল পাই। অ্যান্ড দ্যাট মেড মি রিয়েলি লাইক হ্যাপি, এক্সাইটেড যে আমি কিছু একটা করতে পারছি ইন দ্য ন্যাশনাল স্টেজ। দেন আসে 2024, একদম সর্বপ্রথম এআই অলিম্পিয়াডের ঘোষণা করা হয়, অ্যান্ড আই পার্টিসিপেট ইন দ্য এআই অলিম্পিয়াড। অ্যান্ড এআই অলিম্পিয়াডে পার্টিসিপেট করার পরে এআই মেড মি ফিল ভেরি ইন্টারেস্টেড, কারণ এআই এমন একটা সেক্টর যেখানের মধ্যে অনেক আনএক্সপ্লোর্ড অনেক জিনিসপত্র আছে। এআই ইজ নট এ ভেরি নিউ টেকনোলজি, বাট এটা পপুলারাইজড হয়েছে অনেক নিউলি, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক আমরা এআইয়ের এখনও 1%ও জানি। সো দের ইজ এ ভেরি মাচ থিং দ্যাট উই ক্যান এক্সপ্লোর। তার কারণেই দিস মেড মি ফিল রিয়েলি ইন্টারেস্টেড। অ্যান্ড দেন কেম 2025, আমি অনেক বেশি প্রিপারেশন নেই, অ্যান্ড 2025-এ আমি ন্যাশনালে চ্যাম্পিয়ন্স অফ দ্য চ্যাম্পিয়ন হই। অ্যান্ড দেন 2026-এ আইএআইওতে আমি বাংলাদেশ টিম মেম্বারের জন্য সিলেক্টেড হই, বাট এটা ছিল স্লোভেনিয়াতে। অ্যান্ড আনফর্চুনেটলি আমরা ওখানে ভিসা পাই নাই, দ্যাটস ওয়াই আই কুডেন্ট অ্যাটেন্ড। দেন 2026-এই এপিওআই অ্যান্ড আইওআইতে আমরা একটা গোল্ড মেডেল এবং একটা ব্রোঞ্জ মেডেল পাই। বাহ, যাত্রার কথাটা শুনছিলাম। আমরা একটু মোহাম্মদ আমিনুল ইসলাম, আপনার কাছে আসতে চাই। আইসিটি শিক্ষক হিসেবে যে বিদ্যালয়ে সে পড়াশোনা করছে সেখানেই কর্মরত রয়েছেন, আমি যদি ভুল না করে থাকি। আপনার অভিজ্ঞতাটা একটু জানতে চাই, বা আইসিটি শিক্ষক হিসেবে এআই এর মতো বিষয়গুলো, কৃত্রিম বুদ্ধিমত্তা, এই বিষয়গুলো নিয়ে কিভাবে তাদের অনুপ্রাণিত করছেন, যাত্রার পেছনের গল্পটা একটু জানতে চাই শিক্ষক হিসেবে। আচ্ছা, লাবিব যখন আমাদের স্কুলে ভর্তি হয় তখন 2022 সাল। ও একটা ক্ষুদে শিক্ষার্থী আসছে, কোমলমতি শিক্ষার্থী। তো লাবিব যখন ক্লাস 6-এ এসে ক্লাসে বসে শ্রেণীকক্ষে, তখন আমি ওর ক্লাস টিচার ছিলাম এবং আমি আইসিটি শিক্ষক ওই স্কুলের। তো লাবিবকে আমি দেখতাম যে সে সব কিছু, যে কোনো একটা বিষয় নিয়ে খুব আগ্রহের ভিত্তিতে আমার কাছে প্রশ্ন করতো যে স্যার আইসিটি ল্যাবে কখন যাব, কিংবা কোনো ইভেন্ট আছে কিনা। তারপর থেকে আমি চিন্তা করলাম যে লাবিবের মতো আমার এই স্কুলে আর কতজন স্টুডেন্ট আছে। তারপরে আমি প্রত্যেকটা শ্রেণীতে দেখলাম যে ডিজিটাল টেকনোলজি দিয়ে শিক্ষার্থীদেরকে পড়ানোর যে বিষয়টা, এই বিষয়টার প্রতি শিক্ষার্থীরা খুব বেশি আগ্রহী। যেমন বর্তমানে আমাদের স্কুলগুলোতে যে শিক্ষা ব্যবস্থাটা আছে সেটা হচ্ছে প্রচলিত পাঠ্যক্রম ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। এটার পাশাপাশি আমরা ধীরে ধীরে আইসিটির ছোঁয়াটা পেয়েছি বা পেয়ে আসছি আর কি। এখন কখনো সেটা কম্পিউটার শিক্ষা ছিল, তারপরে সেটা আইসিটি, তারপর ডিজিটাল প্রযুক্তি, এখন এআই আমরা বলছি আর কি। তো আমাদের স্কুলে একটা আইসিটি ল্যাব আছে এবং 6টি স্মার্ট বোর্ড আছে আমাদের স্কুলে। স্মার্ট বোর্ডে আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে খুব সুন্দরভাবে ইন্টারেক্টিভ ওয়েতে আমরা শ্রেণীকক্ষে তাদেরকে
ডিজিটাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা পাঠদান দিয়ে থাকি এবং শিক্ষার্থীরা এখন কিন্তু আসলে টিচিং লার্নিংয়ের পাশাপাশি তারা যদি নতুন কোনো কিছু দেখে তাহলে সেই জিনিসটা আগ্রহের সাথে তারা সেটা কিন্তু নেয় এবং আমি দেখেছি আমার স্কুলের শিক্ষার্থীরা যখনই ডিজিটাল প্রেজেন্টেশন কিংবা মাল্টিমিডিয়া কন্টেন্টের মাধ্যমে ক্লাস নেই তখন শিক্ষার্থীরা খুবই আগ্রহের সাথে সেই ক্লাসটা খুব উপভোগ করে। আমাদের শিক্ষকরা যদি কিছু কিছু দুর্বোধ্য বিষয় আছে যেমন বিজ্ঞান কিংবা গণিত ইংলিশের মতো সেই বিষয়গুলোকে যদি একটু সহজভাবে আমাদের শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করাতে পারেন যেটা আমি করি তাহলে শ্রেণীকক্ষে খুব ভালো কিছু পাওয়া যাবে। সেভাবেই আপনারা এগিয়ে যাচ্ছেন। একেবারে। এবং স্যার কিন্তু স্কুলের কথা বলছিলেন, তো আমি একটু বলতে চাই যেহেতু আজ একটা ন্যাশনাল প্ল্যাটফর্মে আছেন, স্কুলের নামটা যদি উল্লেখ করে বলতে চান। আমার স্কুলের নাম হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়, যেটা কুমিল্লা জেলার হোমনা উপজেলা সদরে অবস্থিত। ঠিক সেই জায়গায় রাজধানীর বাইরের একটি স্কুল, ঠিক সেই জায়গা থেকেই আমরা লাবিবকে পেয়েছি। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই রাজধানীর বাইরের যে স্কুলগুলো রয়েছে সেখানে যদি এমন সুযোগ সুবিধা আরো বাড়ানো যায় সেক্ষেত্রে লাবিবের মতো আরো অনেক মেধাবী শিক্ষার্থী যারা বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে সেটি আমরা পাবো কিনা, আর শিক্ষকরাই কতটা অনুপ্রাণিত হয় লাবিবদের মতো শিক্ষার্থী পেয়ে? আসলে লাবিব যেটা প্রমাণ করেছে সেটা হচ্ছে যে একজন স্বর্ণপদক প্রাপ্ত শিক্ষার্থী হতে হলে শহরের কোনো শিক্ষার্থী হতে হবে না, সে গ্রাম থেকে হলেও সে উঠে আসতে পারবে, যেটা লাবিব প্রমাণ করেছে। আমাদের স্কুলগুলোতে ছোট বড় সবগুলো স্কুলেই ছোট কিংবা বড় আইসিটি ল্যাব আছে, সেগুলিকে যদি আরেকটু বড় আকারে করা যায়, শিক্ষার্থীদেরকে যদি আমরা লেসন প্ল্যানের বাইরে কিছু অংশে আমরা যদি তাদেরকে কাজ করাতে পারি, যেমন এখনকার শিক্ষার্থীরা খুব আনন্দ পায় বিভিন্ন রকমের কাজ করে। এখন আমাদেরকে দেখতে হবে যে শিক্ষার্থীরা কোন জায়গাটাতে আসলে আনন্দ পাচ্ছে, সেই জায়গাটাতে লার্নিংয়ের জায়গাটা ফিক্সড করে দেওয়া যায় কি না। যদি তাদেরকে এইভাবে ওই জায়গায় ফিক্সড করে দিয়ে তাদেরকে পড়ানো যায় তাহলে তারা সেটা খুব উপভোগ্য মনে করে, খুব সহজবোধ্যভাবে সেটা তারা নেয় আর কি। তো সেই কাজটাই আমরা করেছি এবং লাবিবকে আমরা পেয়েছি। শুধু লাবিব না, আমার স্কুলে 90 জন পাইথন প্রোগ্রামার আছে, যেটা আমি তৈরি করেছি এবং আমার স্কুলের আমার স্কুলের প্রধান শিক্ষক উনি মাস্টার ট্রেনার, উনি খুবই দক্ষ এবং ওনার প্রেরণায় আমরা সকল শিক্ষক আমাদের স্কুলের প্রায় অল অ্যারাউন্ড 35 টিচার আইসিটিতে দক্ষ শিক্ষক আমাদের স্কুলে। আপনাদের প্রচেষ্টায় যে স্কুলের পাশাপাশি লাবিবদের মতো অনেক শিক্ষার্থীরাও এগিয়ে যাচ্ছে সেটি আমরা বুঝতে পারি। নিশ্চয়ই। এবং স্কুলের কথা শুনে আসলে আমরা এখন ভাবতে পারি যে ভবিষ্যৎ প্রজন্ম আসলে আমাদেরকে কতদূর নিয়ে যেতে পারে। লাবিব এখানে আছে। লাবিব, একটু জানতে চাই তোমার কাছ থেকে যে এই যে পথ চলা, এর মধ্যে পারিবারিক দিক থেকে, স্কুলের দিক থেকে, টিচারদের দিক থেকে, সহপাঠীর দিক থেকে কেমন সহযোগিতা পেয়েছো? ওয়েল, আমার সাপোর্টটা আসলে লাকিলি অনেক গ্রেট ছিল, কারণ ইউজুয়ালি যে বাংলাদেশের প্যারেন্টস অথবা টিচার্স অ্যাকচুয়ালি এসব ইন জেনারেল সাপোর্ট করে না। তারা চায় যে স্টুডেন্টরা জাস্ট এসএসসি দিবে, যা নর্মাল ক্যারিয়ার পাথ, মানে জিপিএ 5 পাবে, এইচএসসি দিবে, তারপরে বিসিএস করবে। এরকম থেকে আই ওয়াজ লাকি যে আমার কাছে এরকম একজন স্যার ছিল যে এত ইন্টারেস্টেডলি আইসিডি ল্যাবের মধ্যে এতগুলো ওয়ার্কশপ কার্যক্রম করে, কারণ এটার মধ্যে কিন্তু ওনার কোনো অ্যাকচুয়ালি লাভ হচ্ছে না, এটা উনি নিজের মন থেকে করছেন। অ্যান্ড আই অলসো লাকি যে আমার এমন প্যারেন্টস আছে, যেমন আমার আব্বু একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, উনি সিএসসি ইঞ্জিনিয়ার, অ্যান্ড তার কারণে এটা আমাকে আরও একটা বুস্ট দিয়েছে। আমার আব্বু অলওয়েজ আমাকে এনকারেজ করে যে এসবে যাতে এসবে পার্টিসিপেট করতে, অ্যান্ড জাস্ট পার্টিসিপেশনটাই মেন, এখানে জিতে হারার ফলে আব্বু কোনো মন খারাপ করে না। অ্যান্ড অলসো আমার সহপাঠীদের, আমার ফ্রেন্ডসদের, আমাদের যে অলিম্পিয়াড কমিউনিটি আছে ওইটার মধ্যে অনেক গ্রেট একটা সাপোর্ট আছে, কারণ এখানে উই অল হেল্প ইচ আদার, অ্যান্ড এখানে আমরা একসাথে বসে সবাই একে অপরকে হেল্প করি অ্যান্ড প্র্যাকটিস করি। যেমন আই ডিড এ ইন্টারেস্টিং থিং, যেটা হচ্ছে এআই অলিম্পিয়াড ওয়াজ এ নিউ, সো আই গ্যাদার্ড এভরিওয়ান অ্যান্ড আই সেড যে আমরা প্র্যাকটিসের জন্য একটা ইন্টারেস্টিং থিং করতে পারি, ডুয়োলিং। এটা হচ্ছে উই সিলেক্টেড এ টাইম লাইন যে এই 6 ঘন্টা টাইম পিরিয়ডের মধ্যে আমাদের হয়তো 2টা অথবা 3টা প্রবলেম সলভ করা লাগবে, এন্ড যে সবচেয়ে বেশি স্কোর পায় এমন, অ্যান্ড দ্যাট রিয়েলি মেড অল অফ আওয়ার প্র্যাকটিস ভেরি গ্রেট। লাবিব, আরও একটি বিষয় জানতে চাই আপনার কাছে। আন্তর্জাতিক পর্যায়ের এআই প্রতিযোগিতায় যে অংশগ্রহণ করেছেন, আপনি পদকও পেয়েছেন, অভিজ্ঞতাটা কেমন ছিল? বিশেষ করে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী সেখানে ছিল, সে জায়গায় কমিউনিকেশন বা নেটওয়ার্কিংটা কতটুকু হয়েছে? তাদের সঙ্গে যখন কমিউনিকেট করেছেন নিজের কাছে কি মনে হয়েছে? নিজের আরও কতটা স্কিলড হিসেবে নিজেকে গড়ে তোলা প্রয়োজন, বা তারা কতটা স্কিলড, বা তাদের কারোর সাথে এখনো মজার কোনো ঘটনা আছে কিনা, এখনো কমিউনিকেশন হয় কিনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে? হ্যাঁ,
অ্যাকচুয়ালি এটাই সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, কারণ অলিম্পিয়াডে গেলে ইটস লাইক মানে এক্সামটা খুবই ইনসিগনিফিক্যান্ট, এক্সাম জাস্ট 1% অ্যান্ড আমরা জাস্ট অনেক মজা করি। অনেক ইন্টারেস্টিং কাহিনী আছে। ফর এক্সাম্পল, আমি যাওয়ার আগে সবার সঙ্গে অনেক নেটওয়ার্কিং করছিলাম, স্পেশালি ইউএস টিমকে আমি একটা কথা বলি। ইউএস টিমের একজনের সাথে আমার কথা হইলো, অ্যান্ড ও জানতে পারলাম ও সিলিকন ভ্যালি। ও আমাকে জিজ্ঞেস করছিল যে সিলিকন ভ্যালি থেকে তুমি কিছু চাও কিনা, কিছু আনবে কিনা। আমি বলছি মাটি আনো। মাটি 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 কেন? মাটি, it's like Interesting. I'm a very big fan of Silicon Valley, so I just jokingly said যে মাটি আনো, and he actually brought that মাটি। বাহ, অলসো আরেকটা জিনিস, আমি একটা ইন্টারেস্টিং ক্যারেক্টারের কথা বলতে চাই যে এস্টোনিয়ার একজন টিম মেম্বার ছিল, তার নাম ছিল আর্জম। অ্যান্ড এই ইন্টারেস্টিং ব্যাপারটা হলো ও বাংলাদেশের ব্যাপারে আই থিঙ্ক বাংলাদেশের 99% মানুষের থেকে বেশি জানে। আমাদের জাতীয় ফল, জাতীয় ফুড, আমাদের শহরগুলোর নাম ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, তারপরে ঢাকার যে সাব অঞ্চলগুলো ধানমন্ডি, বনানী, এই সব কিছু ও জানে। হি ইজ ভেরি কিউরিয়াস টু নো অ্যাবাউট বাংলাদেশ। ইয়েস, অ্যান্ড আমার এক্সপেকটেশন ছিল না যে ইন্টারন্যাশনালের যে পার্টিসিপেন্ট তারা বাংলাদেশের ব্যাপারে এত কিউরিয়াস হবে। আই থট যে হয়তো অনেকে বাংলাদেশের নামও শোনে নাই, বাট ইট ওয়াজ কমপ্লিটলি ডিফারেন্ট। বাইরের দেশের লোকেরা অ্যাকচুয়ালি বাংলাদেশের ব্যাপারে জানে, তারা অনেক বেশি জানে, অ্যান্ড আমাদের প্রবাবলি দেশের মানুষ থেকেও বেশি জানে। যে দেশে লাবিবের মতো একজন তরুণ আছে, সেই দেশের মানে আমাদের যে দেশের বাইরের লোকজন আছে যারা আমাদেরকে দেখছে এই মুহূর্তে, তারা কেন বাংলাদেশের নাম জানবে না? বিশ্বমঞ্চে যেভাবে আমাদেরকে উন্মোচিত একটু করেছে। জানতে চাই যে কমিউনিকেট করার সময় নিজের কাছে কি মনে হয়েছে যে তাদের কাছে, আমি যেটি প্রথমেই প্রশ্ন করেছিলাম, তাদের থেকে আমরা কতটা পিছিয়ে আছি বলে মনে হয়, স্পেশালি কমিউনিকেশন স্কিলস এন্ড অল দ্যাট, এই বিষয়গুলোতে? আমরা একদমই পিছিয়ে নেই। আমি ভেবেছিলাম যে এক্সপেকটেশন যে তারা হয়তো আমাদের থেকে কোনো উপরের লেভেলে, যেটা আমরা বাংলাদেশের মানুষ যেটা বলে নরমালি ফিল করে, হ্যাঁ নরমালি ফিল করে যে তারা তো উপরে, তার কারণেই তো তারা উন্নত। বাট ইটস নট লাইক দ্যাট। তারা আমাদের মতনই, আমরা যেরকম কথা বলি তারাও আমাদের মতনই কথা বলে। দ্যাটস নাথিং ডিফারেন্ট অ্যাবাউট দ্যাম। মানে ইটস অল অ্যাবাউট জাস্ট আমরা কতটুকু লাইক ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড স্টাফ, এই কমিউনিকেশন গ্যাপ এটসেট্রা, এর মধ্যে কোনো ডিফারেন্স ছিল না। অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচারাল যে সাপোর্টগুলো, সেই ব্যাপারগুলোতেই আমরা হয়তো কিছুটা পিছিয়ে আছি। মোহাম্মদ আমিনুল ইসলাম, একটু আপনার কাছে আসতে চাই। শিক্ষাক্রম সংস্কার নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশে বর্তমানে জাতীয় শিক্ষাক্রম যেমন রয়েছে বা বই পুস্তক যেমন রয়েছে, আপনার কাছে কি মনে হয় যে এই যে টেকনোলজি বা অলিম্পিয়াড প্রস্তুতির জন্য আমরা কতটুকু পিছিয়ে বা এগিয়ে আছি? প্রথমত আমি যেটা বলবো যে আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা আছে কিংবা স্কুলগুলোতে যেভাবে আমরা পড়াচ্ছি শিক্ষার্থীদেরকে, টিচিং লার্নিংয়ের যে পদ্ধতিটা, সেটা আমি আগেও বলেছি, এখনও বলছি, যেটা প্রচলিত পাঠ্যক্রম ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। আমরা এটার পাশাপাশি আমরা আইসিটি টেকনোলজি বেসড এখন আমরা পেয়ে আসছি, আমরা সেটা চালিয়ে যাচ্ছি আর কি। তো এভাবে আমাদের শিক্ষার্থীদেরকে যদি আমরা আরেকটু সামনের দিকে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের প্রযুক্তিগত দক্ষতার বিষয়গুলো আরেকটু বাড়াতে হবে। শিক্ষকদের প্রযুক্তিগত দক্ষতা এখন যেরকমটা আছে তার চেয়ে আরও অনেকটা পথ আমাদেরকে এগিয়ে যেতে হবে। যেমন শিক্ষকদের প্রযুক্তির বিষয়ে অনেক প্রশিক্ষণের দরকার। বর্তমানে আমরা এআইয়ের কথা বলি, এআইয়ের অনেক ইথিক্যাল ইউজের ব্যাপার আছে যেগুলো আমাদের অনেক শিক্ষকরা হয়তো বা জানেন না, আর এই বিষয়গুলো জানা খুবই জরুরি বিষয়। এবং শিক্ষকদেরকে যদি ধাপে ধাপে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে এডুকেশনে কীভাবে কাজে লাগানো যায়, কিভাবে এটাকে আরও খুব সুন্দরভাবে ইন্টারেক্টিভ ওয়েতে শ্রেণীকক্ষে সেটা ব্যবহার করা যায়, অ্যাজ এ টিচার তিনি কীভাবে স্কিলড আপ হবেন, ওনার পেশাগত দক্ষতাটাকে উনি কীভাবে বৃদ্ধি করবেন, যদি এইগুলোতে একটু কাজ করা যায় তাহলে আমাদের এডুকেশনে এআইটাকে আমরা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবো। এবং আস্তে আস্তে ধীরে ধীরে লাবিবের মতো আমরা এরকম শিক্ষার্থী পেয়ে যাব। লাবিবের মতো এরকম শিক্ষার্থী পেতে আমাদের খুব বেশি দূরে যেতে হবে না। অল্প কয়টা বছর যদি আমরা কাজ করি তাহলে আমরা সেই নির্ধারিত কাঙ্ক্ষিত কক্ষে পৌঁছাতে পারবো আর কি। আমাদেরও প্রত্যাশা এমনই। লাবিব, আবারও আপনার কাছে একটু আসতে চাই, একটু জানতে চাই, পড়াশোনার পাশাপাশি, বিশেষ করে আপনি অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছেন, দশম শ্রেণীতে পড়াশোনা করছেন, ঠিক সে জায়গায় আপনার সামনেই এসএসসি মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে। এর পাশাপাশি এ ধরনের আন্তর্জাতিক মানের যেই কম্পিটিশনগুলো রয়েছে, সময়ের যে সমন্বয় সেটি কিভাবে করেন? যারা নতুন আসতে চায় এ ধরনের অলিম্পিয়াডে, তারা কিভাবে টাইম ম্যানেজমেন্টটা করতে পারে? ওকে, সো আগে আমি বলি আমি কিভাবে করতাম। এসএসসির আগে অথবা ক্লাস 9-এ উঠার আগে আমি যা করতাম, আমি জাস্ট এক্সামের 1 মাস আগে পড়া শুরু করতাম,
একদম ফুললি ফোকাসড, অ্যান্ড 1 মাস আগে থেকেই আমি জাস্ট 16 ঘন্টা 17 ঘন্টা সামটাইমস 24 আওয়ার্স স্ট্রেটও পড়তাম। অ্যান্ড এই 1 মাসের আগে আমি জাস্ট অলিম্পিয়াড প্রেপ নিতাম, অ্যান্ড এই 1 মাসে শুধু একাডেমিক। বাট আপাতত রিসেন্টলি সামনে এসএসসি আছে, অ্যান্ড আই ক্যান ডু দ্যাট নাও। আমাকে এখন ফুললি এসএসসিতে ফোকাস দিতে হবে। অ্যান্ড হোয়াট আই উড সাজেস্ট দ্য ফিউচার অলিম্পিডিয়ান্স, যে ডোন্ট রিপিট দ্য সেম থিং। কারণ একটা ক্লাসের মধ্যে একটা জিনিস আমরা পড়তেছি, তারপরে সে আবার অনলাইন কোচিংও সেম জিনিসটাই পড়তেছে, আবার কোনো প্রাইভেট টিউটরিংও সেম জিনিসটাই পড়তেছে। সো আই ইগনোর দ্যাট থিং। আমি আপাতত কোনো কোচিং অথবা কোনো টিউশন পড়তেছি না, আমি জাস্ট পিওরলি সেলফ স্টাডি করি। কোনো একটা জিনিস একবার পরে একবার বুঝলেই মাথার মধ্যে এটা থাকে, দ্যাটস ওয়ান থিং। অ্যান্ড আরেকটা হচ্ছে 80-20 রুল, যে পুরা বইয়ের মধ্যে জাস্ট 80% জিনিস এক্সামের মধ্যে জাস্ট 20%ই আসে, অ্যান্ড বাকি 20% এক্সামে 80% আসে। সো সেই 20%টাকে ডিটেক্ট করে ওই 20%টা কি পড়ার হচ্ছে মেইন জিনিস। আমি যা করি, আমি ওই 20%টাকে মার্ক ডাউন করি হাইলাইটার দিয়ে, দেন এটা পুরোটা খাতায় লিখে ফেলি। সো এখন আমার লাইক অনেক অনেক লেখা হয়। অ্যান্ড yeah, this is how I actually manage my academics. But আপাতত সামনে এসএসসি আছে, সো আই ইউড সাজেস্ট যে বোর্ড এক্সামগুলোতে 80-20 কাজ করবে না, ইউ নিড টু ডু 100-100। এটা You need to be fully focused on SSC or ফুললি HSC. ফোকাসড অন। তবে লাবিব এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে, যে কোচিং এর ব্যাপারে বলেছে। আমরা কিন্তু দেখেছি স্যার, আপনি নিশ্চয়ই জানেন যে একটা বাচ্চাকে দেখা যায় যে স্কুলের একটা টিচার স্কুলে পড়াচ্ছেন একই বিষয়, আবার হচ্ছে কোচিং এ পড়ছে, আবার সে একই বিষয় হচ্ছে বাসায় কেউ কেউ টিচার রেখেছে যে বাসায় সে আবার রিভিশন করবে। এতে করে আপনার কি মনে হয় যে বাচ্চাদের যে সৃজনশীলতা, যেমন লাবিবের একটা সৃজনশীলতা আছে, সেই দিকটা কতটুকু প্রতিফলিত হতে পারে? একটা বিষয় আসলে একটা শিক্ষার্থী যদি কয়েকটা জায়গায় বারবার পড়ে, এই ক্ষেত্রে তার কাছে সেটা ভালো লাগবে না, কাজেই বিরক্ত লাগতে পারে। তো লাবিব যেই ম্যাপিংটা করেছে তার পড়াশোনার ক্ষেত্রে, তার অবস্থানও স্কুলে খুব ভালো, ফলাফলও খুব ভালো। আচ্ছা, এই বিষয়টা খুবই চ্যালেঞ্জিং আসলে লাবিব যেটা করেছে, দুটোই একসাথে চালিয়ে যাচ্ছে, এবং আমরা খুব সন্তুষ্ট। আর সামনে ওর এসএসসি পরীক্ষা, এবং শিক্ষার্থীরা আসলে কোচিংয়ের যে বিষয়টা বলেছেন, আসলে আমাদের কোচিং না করিয়ে একজন শিক্ষার্থী যদি শুধু স্কুলে সে পড়াশোনা করে বাসায় নিয়মিত সময় দেয়, তাহলে আমার মনে হয় যে কোচিং না করেও সে ভালো করতে পারবে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, গণিতের কোনো একটা বিষয় যদি সে সহজে না বুঝে, তাহলে এআই সহযোগিতা নিয়ে সে এটা খুব সহজবোধ্যভাবে সে কিন্তু সেটা পাচ্ছে। তারপরে সে গাইড টিচার যে থাকবেন, তার কাছ থেকে সহযোগিতা নিতে পারে, তার কাছে সহযোগিতা নিয়ে সেই দিক থেকে হেল্প করতে পারবে। সেক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা কতটুকু রয়েছে? কারণ বিশেষ করে যারা হচ্ছে একেবারেই আগের থেকেই ট্রেনিং প্রাপ্ত শিক্ষক রয়েছে, তারা নিজেরাও কিন্তু টেকনোলজিতে এতটা অভ্যস্ত হয়ে ওঠেনি, বা সে ধরনের ট্রেনিং এখনো প্রশাসনের পক্ষ থেকে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে সব জায়গায় পৌঁছানো সম্ভব হয়নি পুরো দেশ জুড়ে। সেক্ষেত্রে শিক্ষকদেরও মানসিকতা কতটা পরিবর্তন জরুরি? আপনি যেমন বলছেন, বিশেষ করে মোবাইল ফোনের মাধ্যমে যে অনেক কিছু এখন করা সম্ভব, একটা স্মার্টফোনের মাধ্যমেই প্রতিটি ঘরে ঘরে, সেটিকে ভালোভাবে ব্যবহার করে শিক্ষাক্ষেত্রে আরো অনেক কিছু শেখা সম্ভব, সেটি আপনারা কতটা অনুপ্রাণিত করেন? আমরা আসলে অনুপ্রাণিত করি একটা বিষয় যদি আমি বলি, যেমন খুব সহজভাবে যদি বলি, আমাদের স্কুলের একটা স্টুডেন্টকে যদি বলি আসো তোমাকে আমি পাইথন শেখাবো, সে শিখতে আসবে না, বলবে যে পাইথন অনেক কঠিন জিনিস, আমি সেটা শিখবো না। আবার তাকে যদি বলি যে স্কুলের একটা সমস্যা তুমি প্রযুক্তির মাধ্যমে সমাধান করো, সে এটা করতে রাজি হবে। তাহলে যেই শিক্ষক এই কাজটা দিবেন তাকে তো প্রযুক্তিগত জ্ঞানটা থাকতে হবে ওই শিক্ষকের, তাহলে না উনি শিক্ষার্থীকে ওই কাজটা দিতে পারবেন। আমাদের এআই যখন আসলো, তারপর থেকে আমাদের শিক্ষকরা নিজেরাই সরকারি কোনো প্রশিক্ষণ ছাড়া নিজেরাই উদ্বুদ্ধ হয়ে টেকনোলজিটাকে, এআইটাকে ধারণ করে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদেরকে কিছু দেওয়ার চেষ্টা করছে। যেমন আমার কথা যদি বলি, অ্যাজ এ টিচার আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদেরকে কিভাবে সহজভাবে পাঠদান দেওয়া যায় আমি সেই কাজগুলো করি। লেসন প্ল্যান তৈরি করা থেকে শুরু করে প্রেজেন্টেশন তৈরি করা, তারপরে হচ্ছে আপনার শিক্ষার্থীদের বিভিন্ন কুইজ, মজার কুইজ তৈরি করা যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। তো সেক্ষেত্রে টিচারদেরকে যদি ভালোভাবে সরকারিভাবে কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, যে এআইটা আসলে কিভাবে ব্যবহার করবে একজন শিক্ষক, কখন করবে কখন করবে না, এই বিষয়গুলো যদি একটু শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে শিক্ষকরা আরও সহজভাবে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদেরকে পাঠদান দিতে পারবেন।
আচ্ছা, আমি একটা বিষয় জানতে খুবই আগ্রহী। আপনি বিরতির আগে আপনার সাথে বিষয়ে আলোচনা করছিলাম যে স্কুলের কার্যক্রম কি কি ছিল, যেমন হচ্ছে অলিম্পিয়াডের জন্য একটা প্রস্তুতির প্রয়োজন হয়। আপনি বলেছিলেন যে স্কুলে অনেক ধরনের ইভেন্ট হচ্ছে আপনারা করেছেন, সেই ইভেন্ট সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আমাদের স্কুলে অনেকগুলো ইভেন্ট হয়, স্কুলের কিছু ইভেন্ট আছে, তারপর সরকারি কিছু ইভেন্ট আছে, যেমন আইসিটি ডিভিশনের আন্ডারে একটা ইভেন্ট হয়েছে বেশ কয়েক বছর ধরে, আওয়ার অফ কোড। আওয়ার অফ কোডে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, সেখানে সারা বছরে একটিবার 1 ঘন্টার জন্য শিক্ষার্থীরা কোডিং করবে। এখানে আমার শিক্ষার্থী লাবিব শাহরিয়ার আওয়ার অফ কোডে অ্যাটেন্ড করেছে এবং আমাদের স্কুলের প্রায় 100+ স্টুডেন্টস সেখানে অ্যাটেন্ড করেছে। আওয়ার অফ কোডটা হচ্ছে এরকম যে তারা কিছু গেম খেলবে, শিক্ষার্থীরা গেম খেলার ছলে তারা কোডিংটা শিখবে ছোট ছোট করে আর কি, তারা কিছু ধাপ অতিক্রম করে একটা পর্যায়ে সার্টিফিকেট অ্যাচিভ করবে আর কি। তো এই কাজগুলো যখন আমি স্কুলে করি তখন আমাদের শিক্ষার্থীরা খুব উদ্বুদ্ধ হয় এবং খুব তারা শিখতে চায়, জানতে চায়। আমার স্কুলে একটা ল্যাব, কিন্তু আমার স্টুডেন্ট সংখ্যা 1200+ আছে। তো সেই ক্ষেত্রে আমি তো সবাইকে একই সময় সুযোগ দিতে পারছি না, কিন্তু আগ্রহী সংখ্যাটা অনেক বেশি, শিক্ষার্থী আগ্রহের সংখ্যাটা অনেক বেশি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরকারি যে ইভেন্ট আছে এই ইভেন্টে অ্যাটেন্ড করা, এবং স্কুলে আমরা কিছু কাজ করি, স্কুলে কিছু আমরা কম্পিটিশনের আয়োজন করি, এই কম্পিটিশনে আমাদের শিক্ষার্থীরা আসে। এবং সবচেয়ে জরুরি যে বিষয়টা, একটা শিক্ষার্থীকে যদি প্রজেক্ট বেসড লার্নিংয়ের জায়গাটাতে নিয়ে আসা যায়, যে লাবিব যে কাজটা করেছে আমাদের স্কুলে থাকাকালীন, উপজেলা পর্যায়ে বিভিন্ন বিজ্ঞান মেলা হয়েছে, সায়েন্স ফেয়ার যেগুলোকে সরকারিভাবে যেগুলো হয় আর কি। বিজ্ঞান মেলায় আমাদের শিক্ষার্থীরা অনেক রকমের রোবোটিক্স প্রজেক্ট তৈরি করে আর কি, যে প্রজেক্টগুলো হচ্ছে তারা ল্যাবে বসে করে এবং তারা ওইখানে বিভিন্ন রকমের রোবোটিক্স টুলস নিয়ে তারা কাজ করে আর কি। যেমন স্মার্ট ডাস্টবিনের কথা বললাম, একটা কাগজের টুকরা স্মার্ট ডাস্টবিনের কাছে নিলে ডাস্টবিনটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে, তখন সেটা এখানে ফেলবে। এটা একটা জাস্ট একটা সেন্সরের কাজ আর কিছু ছোটোখাটো কিছু কাজ, এটা প্রোগ্রামিংয়ের কোডিংয়ের কাজ। এইরকম ছোট ছোট কিছু প্রজেক্ট বেসড লার্নিং যদি শিক্ষার্থীদেরকে দিয়ে দেওয়া যায় স্কুলে প্রত্যেকটা ল্যাবে, তাহলে শিক্ষার্থীদের এই জায়গাটাতে একটু স্কিল হবে, ওরা আর একটু জানতে পারবে, শিখতে পারবে। লাবিব, একটু জানতে চাই ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার এআই লার্নিংয়ের ক্ষেত্রে? আরও কতটা শেখন প্রক্রিয়ার মাধ্যমে আপনি কোন জায়গায় নিজেকে দেখতে চান? পাশাপাশি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা একজন শিক্ষার্থী হিসেবে আর শিক্ষার্থী হিসেবে নিজেকে সঠিকভাবে গড়ে তুলে বাংলাদেশের যেই শিক্ষা ব্যবস্থা সেখানেই কতটুকু ভূমিকা রাখতে চান ভবিষ্যতে? আচ্ছা, সো আমি যদি আমার ফিউচার প্ল্যানের কথা বলি, রাইট নাও আমার ইমিডিয়েট ফিউচার প্ল্যান অফকোর্স এসএসসি। তারপর আমার ফিউচার প্ল্যান হচ্ছে যে আমি IOAI একটা গোল্ড মেডেল পেতে চাই, বিকজ আই এম রিয়েলি নট স্যাটিসফাইড উইথ দ্য ব্রোঞ্জ মেডেল। বাংলাদেশ আগেও ব্রোঞ্জ জিতেছে, উই নিড সামথিং মোর দ্যান দ্যাট। অ্যান্ড তারপরে আই ওয়ান্ট টু গো টু ইউনিভার্সিটি অ্যাট MIT অথবা হার্ভার্ড, অথবা যদি বাংলাদেশে অন্য ভালো কোনো ইয়া দেয়। অ্যান্ড আরেকটা জিনিস আমি এখানে মেনশন করতে চাই যে আই থিঙ্ক বাংলাদেশ ইউনিভার্সিটি শুড গিভ লাইক এ স্পেশাল প্রিভিলেজ ফর অলিম্পিডিয়ান। যেমন কেউ যদি ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াডে গোল্ড মেডেল পায় অথবা ব্রোঞ্জ, সিলভার, তাদেরকে একটু প্রিভিলেজ দেওয়া উচিত। যেমন কিছুদিন আগে আমি একজন IMO সিলভার নাকি ব্রোঞ্জ মেডালিস্টকে একটা পোস্ট করতে দেখলাম, ও বুয়েটে পরীক্ষা দেওয়ার এলিজিবল না। অ্যান্ড এটা আমার কাছে অনেক হাস্যকর মনে হলো যে একটা IMO ব্রোঞ্জ মেডালিস্ট ইজ লাইক ওয়ান অফ দ্য ফাইনেস্ট ম্যাথ মাইন্ডস ইন আওয়ার ওয়ার্ল্ড। অ্যান্ড তারপর আমি যদি বলি বাংলাদেশ নিয়ে আমার ফিউচারটা, আই ওয়ান্ট টু সি বাংলাদেশ অ্যাজ দ্য AI লিডার। আমরা এতদিন কি বলছি নিজেদের যে পুরো বাংলাদেশকে যে বিশ্বের সাথে আমরা তাল মিলিয়ে চলবো, অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ এ রং কনসেপ্ট। ইটস টাইম টু মুভ ফরওয়ার্ড, ইটস টাইম টু লিড দ্য ওয়ার্ল্ড। আমরা এখন তাল মিলিয়ে না চলে আমাদের বিশ্বকে লিড দেওয়া উচিত। কারণ APOIতে যখন আমরা গোল্ড মেডেল জিতি তখন ইট ওয়াজ এ বিগ অ্যাচিভমেন্ট, কারণ যারা আগের প্রিভিয়াস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল তার র্যাঙ্ক ছিল 22 অ্যান্ড আমার র্যাঙ্ক ছিল 4, অ্যান্ড আমরা বাংলাদেশ থেকে 3টা গোল্ড মেডেল জিতি, দ্যাট ওয়াজ লাইক হাইয়েস্ট অফ অল আদার কান্ট্রিজ। অ্যান্ড এটা একটা জিনিস প্রমাণ করে যে বাংলাদেশের ট্যালেন্ট আছে, বাংলাদেশের পটেনশিয়াল আছে। অ্যান্ড এটার মানে কি, বাংলাদেশে যদি ট্যালেন্ট অ্যান্ড পটেনশিয়াল থাকে অর্থাৎ আমরা কিছু করতে পারবো। হোয়াট উই নিড ইজ দ্য ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড হোয়াট উই নিড ইজ দ্য রিসোর্সেস ফর দ্যাট। অ্যান্ড রিসোর্সেস একটু হলেই যথেষ্ট। অ্যান্ড লাইক অনেকে মনে করে যে বাংলাদেশের ভিতরে ফান্ডিংয়ের অভাব, তার কারণে এটা হয়তো অনেক ফিউচারে করা সম্ভব না। তার কারণে আমি একটু বলতে চাই যে রিসেন্টলি আমি একটা স্ট্যাট দেখলাম যে USA প্রাইভেট ইকুইটিতে AI এর ফান্ডিং
200 অথবা $300 বিলিয়ন এন্ড চাইনাতে সেটা $12 বিলিয়ন। আচ্ছা এন্ড $12 বিলিয়ন দিয়ে এন্ড ইউএস চায়না এখানে এআই ওয়ার্স চলতেছে। ইউএস এর বেস্ট মডেল থেকে চায়নার বেস্ট মডেলটা জাস্ট 2.7%ই নিচে আছে। হোয়াই ইজ দ্যাট? তারা এত কম, লাইক 23 গুণ কম ফান্ডিং দিয়ে কত বেটার করতেছে। দ্যাট মিনস দে হ্যাভ দ্য ট্যালেন্ট এন্ড পটেনশিয়াল টু, তারা জাস্ট তাদেরকে ব্যবহার করতে পারছে। অর্থাৎ এফিশিয়েন্ট হতে হবে। Yes. এফিশিয়েন্ট হতে হবে। তাহলে আবারও একটু আপনার কাছে আসতে চাই, একটু জানতে চাই ভবিষ্যৎ পরিকল্পনা একেবারে ছোট করে। লাবিবকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আপনার নিজের শিক্ষক হিসেবে আইসিটি আচ্ছা। ক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনা কি? অ্যাজ এ টিচার আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি যে স্কুলে আছি এই স্কুলে প্রত্যেকটা স্টুডেন্ট আইসিটিতে দক্ষতা সম্পন্ন হবে। তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার জানবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা হচ্ছে শিক্ষার কোনো বিকল্প নয়, সেটা হচ্ছে সহায়ক হিসেবে কাজ করবে আর কি শিক্ষার্থীদের। আর শিক্ষার্থীরা অবশ্যই শিখবে আইসিটির নৈতিক ও নিরাপদ ব্যবহার, যে তারা আইসিটির নৈতিক নিরাপদ ব্যবহারটা কিভাবে করবে এবং কিভাবে তারা বুলিং কিংবা ডিজিটাল ফুটপ্রিন্টের বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকবে। এবং এইভাবে আমি আমার শিক্ষার্থীদের গড়ে তুলতে চাই। আমিনুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। লাবিব শাহরিয়ার, আপনাকেও অনেক ধন্যবাদ। আপনাদের দুজনের জন্যই শুভকামনা। একেবারে অনেক অনেক শুভকামনা থাকছে এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদের মূল্যবান সময় আজকে আমাদেরকে দিয়েছেন। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভ সকাল। শুভ সকাল।